তো হ্যালো ভাইয়ারা, কি অবস্থা সবার? আশা করছি সবাই বেশ ভালো আছি। আরো এক নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের আলোচনার বিষয় অজৈব যৌগের সংকরায়ন। তো খুব সহজে আমরা কিভাবে বিভিন্ন যৌগের সংকরায়ন বের করতে পারবো সেটা নিয়ে ডিসকাস করব, এবং এখান থেকে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব। ঠিক আছে? সংকরায়ন জিনিসটা হচ্ছে অজৈব যৌগের কেন্দ্রীয় মৌলের সর্বশেষ কক্ষপথে বিভিন্ন শক্তির বিভিন্ন আকৃতির অরবিটালগুলো পরস্পরের সাথে মিক্সড হয়ে সমশক্তির সম আকৃতির অরবিটালে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় সংকরায়ন। তো এইটা আমাদের আজকে মূল কনসার্ন না, আমাদের মূল কনসার্ন হচ্ছে যে এই যে বিভিন্ন যৌগের সংকরায়ন আমরা কিভাবে বের করব এইটা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে? তো সংকরায়ন আসলে কোথায় ঘটে? সংকরায়ন ঘটে কেন্দ্রীয় মৌলের সর্বশেষ কক্ষপথে। খুব ভালোভাবে মনে রাখো, সংকরায়ন ঘটে কেন্দ্রীয় মৌলের সর্বশেষ কক্ষপথে। তো সংকরায়ন বের করার জন্য যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে, সংকরায়নে যে অরবিটালগুলো অংশগ্রহণ করে সেই অরবিটালগুলো সংকরায়নের পরে নতুন যে চেহারা পায় ওইগুলোকে বলা হয় সংকরিত অরবিটাল। তো এই সংকরিত অরবিটালের সংখ্যা আমরা প্রথমে নির্ণয় করব। তো সংকরিত অরবিটালের সংখ্যা নির্ণয় করার জন্য যে সূত্রটা আমাদের লাগবে সেটা হচ্ছে x ইকুয়াল হাফ v প্লাস m মাইনাস c প্লাস a। এই x এর পরিচয় হচ্ছে সংকরিত অরবিটাল, এখানে v এর পরিচয় হচ্ছে কেন্দ্রীয় মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, m হচ্ছে একযোজী মৌলের সংখ্যা। কেন্দ্রীয় মৌলের সাথে যেই মৌলগুলো যুক্ত থাকবে সেটা একযোজী হইতে পারে, দ্বিযোজী হইতে পারে। এখানে m এর পরিচয় হচ্ছে একযোজী মৌলের সংখ্যা, একযোজী মৌলের সংখ্যা। c এর পরিচয় হচ্ছে ক্যাটায়নের চার্জ, c এর পরিচয় হচ্ছে ক্যাটায়নের চার্জ, আর এর পরিচয় হচ্ছে অ্যানায়নের চার্জ। ঠিক আছে? এখান থেকে ক্যালকুলেশন করার পরে যদি কখনো x এর মান 2 বের হয় তাহলে এটার সংকরায়ন হবে sp সংকরায়ন। sp সংকরায়ন মানে একটা s অরবিটাল এবং একটি p অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করছে। যদি কখনো x এর মান 3 বের হয় তাহলে সেটাকে আমরা বলবো sp2 সংকরণ। ঠিক আছে? x এর মান যদি কখনো 4 বের হয় তাহলে সংকরিত অরবিটাল পাবো আমরা 4টি, সেখানে s থাকবে একটি এবং p থাকবে 3টি। যদি কখনো x ফ্যাক্টরের মান 5 বের হয় তাহলে সংকরিত অরবিটাল পাওয়া যাবে 5টি। ঠিক আছে? তো 5টি সংকরিত অরবিটালের মধ্যে s থাকবে একটি, p 3টি এবং d থাকবে একটি। যদি কখনো x ফ্যাক্টরের মান 6 বের হয় তাহলে সংকরিত অরবিটাল পাওয়া যাবে 6টি। কয়টি ভাইয়া? 6টি। তো এই 6টি সংকরিত অরবিটালের মধ্যে s থাকবে একটি, p থাকবে 3টি, d থাকবে 2টি। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, খুব ভালোভাবে মনে রাখতে হবে। খেয়াল করো, এইখানে আমরা যে সূত্রটা লিখে রাখছি এই সূত্রের সাহায্যে আমরা সংকরিত অরবিটালের সংখ্যা বের করব। এখানে লেখা হয়েছে হাফ v প্লাস m মাইনাস c প্লাস a। v এর পরিচয় হচ্ছে কেন্দ্রীয় মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, m এর পরিচয় হচ্ছে একযোজী মৌলের সংখ্যা, c ক্যাটায়নের চার্জ, a হচ্ছে অ্যানায়নের চার্জ। এই সূত্রের ইউটিলাইজেশন আমরা এখন দেখব এবং প্রশ্নগুলো সলভ করে আমরা পরবর্তী অংশে যাব। দেখো, প্রথমে যে প্রশ্নটি আমাদের সিলেক্ট করা আছে সেটি দেখো, PCl5 এর সংকরণ ব্যাখ্যা করব আমরা। ঠিক আছে? তো এখানে PCl5 এর আসলে কেন্দ্রীয় মৌলের সংকরণ হবে। ভাইয়া কেন্দ্রীয় মৌল কোনটা? একটা যৌগে সাধারণত যে মৌলটি কম পরিমাণে থাকে সেটা হচ্ছে কেন্দ্রীয় মৌল সাধারণত। এখানে দেখতে পাচ্ছি আমরা ফসফরাস রয়েছে একটি, ক্লোরিন 5টি। ফসফরাসের পরিমাণ কম রয়েছে তাই এটা কেন্দ্রীয় মৌল। ঠিক আছে? তবে এখানে একটা কথা আছে যে এমন অনেক কেস থাকবে যেখানে তোমার অ্যাটম সংখ্যা সমান হয়ে যাবে। যদি কখনো এরকম হয়ে যায় যে অ্যাটম সংখ্যা সমান, তাহলে ওই সমান সংখ্যক অ্যাটমের মধ্যে যেই অ্যাটমের তড়িৎ ঋণাত্মকতার মান কম সেই অ্যাটমটি হবে কেন্দ্রীয় মৌল। যেমন দেখো এখানে এই যে 10 নম্বর উদাহরণে POCl3, এই যৌগের কেন্দ্রীয় মৌল কোনটা? এখানে ভাই ফসফরাস রয়েছে একটি, অক্সিজেন রয়েছে একটি। ঠিক আছে? কনফিউজড হয়ে গিয়েছো? কনফিউজড হওয়ার দরকার নাই। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান ভাইয়া 3.5, ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1। তো এখান থেকে দেখা যাচ্ছে যে ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতার মান কম, তাই এটি হবে আমাদের কেন্দ্রীয় মৌল। ঠিক আছে? সো কেন্দ্রীয় মৌল কিভাবে চিনবো? একটা যৌগে সাধারণত যেটা কম পরিমাণে থাকবে সেটা হচ্ছে কেন্দ্রীয় মৌল। তবে যদি কখনো এরকম হয়ে যায় যে একাধিক মৌল সমান পরিমাণ আছে, তখন আমরা দেখব
ওই একাধিক অ্যাটমের মধ্যে কোন অ্যাটমের তড়িৎ ঋণাত্মকতার মান কম, যে অ্যাটমের তড়িৎ ঋণাত্মকতার মান কম সেটি হবে আমাদের কেন্দ্রীয় মৌল। সো হোয়াট এভার, আমরা এখন প্রশ্ন সলভ করি। দেখো PCl5 এর আমরা সংকরণ প্রথমে বের করব, ঠিক আছে। আমরা এক্স ফ্যাক্টরের মান বের করব। চলো, এক্স ফ্যাক্টরের মান হাফ ইনটু ভি। এখানে কেন্দ্রীয় মৌল ফসফরাস, ফসফরাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে 5টি, 5 যোগ এখানে একযোজী মৌল ক্লোরিন। আচ্ছা, একযোজী মৌল কোনগুলো আমি একটু ক্লিয়ার করে নিই। গ্রুপ 17 এর মৌল যেগুলো রয়েছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে একযোজী মৌল। আবার গ্রুপ 1 এর যে মৌলগুলো রয়েছে সেগুলো হবে আমাদের একযোজী মৌল। এর মধ্যে যে জিনিসটা লাগবে সেটি হচ্ছে হাইড্রোজেন। মনে রাখো হাইড্রোজেনের যোজনী হলো 1, তো হাইড্রোজেন লাগবে। আর ম্যাক্সিমাম সময় আমাদের একযোজী মৌল হিসাবে থাকে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সো এখানে আমরা দেখতেই পাচ্ছি ক্লোরিন একযোজী মৌল রয়েছে 5টি, তাহলে 5 যোগের উপর কোনো প্লাস চার্জ নাই, তাহলে -0, কোনো মাইনাস চার্জও নাই, তাহলে এখানে 0 হবে। ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জের মান 0। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবো 5 যোগ 5 কত আসবে আমাদের, 5 যোগ 5 আসবে 10। 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে এখান থেকে মান যেটা আসবে সেটা হচ্ছে 5। আর এক্স ফ্যাক্টরের মান যদি 5 বের হয় তাহলে সংকরিত অরবিটাল কয়টা পাবা, 5টা। 5টা সংকরিত অরবিটালের মধ্যে একটা s, তারপরে পাবা 3টা p এবং একটা d, অর্থাৎ PCl5 এর সংকরণ হচ্ছে sp3d। এবার দ্বিতীয় যৌগের সংকরণ যদি আমরা নির্ণয় করি, দেখো দ্বিতীয় যৌগের সংকরণ নির্ণয় করব আমরা। PCl3 এক্স ফ্যাক্টরের মান বের করব। দেখো কেন্দ্রীয় মৌল হচ্ছে ফসফরাস। ফসফরাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা নবীন, 5টা। একযোজী মৌলকে ক্লোরিন কয়টা আছে, 3টা। 5 3 8, কোনো প্লাস চার্জ আছে এখানে নাই, তাহলে -0 প্লাস কোনো মাইনাস চার্জ আছে যৌগের উপর নাই, তাহলে এখানে হয়ে যাবে 0 ডিভাইডেড 2। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের এক্স ফ্যাক্টরের মান বের হবে কত, দেখো 5 3 8, 8 কে 2 দ্বারা ভাগ দিলে আসবে হলো 4। এক্স ফ্যাক্টরের মান যখন 4 বের হবে তখন সেটার সংকরণ হবে sp3। দেখো এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল। প্রশ্ন 3, কার্বন ডাই অক্সাইডের কার্বনের সংকরণ বের করব। চলো এক্স ফ্যাক্টরের মান আমরা একটু বের করে নিই। এক্স ফ্যাক্টরের মান, কেন্দ্রীয় মৌল এখানে কার্বন, কার্বনের সর্বশেষ কক্ষপথে ভাইয়া ইলেকট্রন 4টি যোগ একযোজী মৌল এখানে নাই, দেখো অক্সিজেন দ্বিযোজী মৌল, তাহলে একযোজী মৌলের সংখ্যা 0, মাইনাস ক্যাটায়ন নাই 0, অ্যানায়ন কোনো নেগেটিভ চার্জও নাই +0 ডিভাইডেড কত আসবে, ডিভাইডেড 2। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের এক্স ফ্যাক্টরের মান কত বের হবে, 4 কে 2 দ্বারা ভাগ দিলে 2। এক্স ফ্যাক্টরের মান যখন 2 বের হবে সংকরিত অরবিটাল থাকবে 2টা, একটা s এবং অন্যটি হচ্ছে p। এবার দেখো 3 নাম্বার প্রশ্ন শেষ হয়েছে, এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছিল। 4 নাম্বার প্রশ্ন আমরা একটু দেখার চেষ্টা করি। 4 নাম্বার প্রশ্নে বলা হয়েছে CCl4 এর কার্বনের সংকরণ বের করো। CCl4 এর কার্বনের সংকরণ বের করো। তো আমরা আগের মতো এক্স ফ্যাক্টরের মান বের করে নেব। এক্স ফ্যাক্টরের মান বের করার জন্য আমাদের কি লাগবে, এখানে কেন্দ্রীয় মৌল হচ্ছে কার্বন, কার্বনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 4 যোগ একযোজী মৌল ভাইয়া রয়েছে 4টি বিয়োগ, ভাই এখানে কোনো পজিটিভ চার্জ আছে CCl4 এ নাই, তাহলে বিয়োগ 0 প্লাস কোনো নেগেটিভ চার্জ আছে নাই 0 ডিভাইডেড 2। এখান থেকে মান জানি কত আসবে, দেখো তো 4 যোগ 4 8 ভাগ 2 4। যদি কখনো 4 আসে তাহলে সেটার সংকরণ হবে sp3। ঠিক আছে, এটা বুটেক্সে আসছিল। এর পরের প্রশ্ন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, SF6 এর সালফারের সংকরণ বের করব। সো ওইভাবে আমরা এক্স ফ্যাক্টরের মান বের করে নিব। দেখো এখানে কেন্দ্রীয় মৌল হচ্ছে সালফার, সালফারের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন জানি কয়টা, 6টা যোগ একযোজী মৌলকে এখানে ফ্লোরিন, ভাইয়া ফ্লোরিন কয়টা আছে, 6টা 6 বিয়োগ ক্যাটায়ন আছে এখানে কোনো ভাই না 0 প্লাস অ্যানায়ন আছে নাই 0 ডিভাইডেড 2। তাহলে এখান থেকে এক্স ফ্যাক্টরের মান জানি কত বের হবে, 6 বের হবে। 6 বের হইলে সংকরিত অরবিটাল পাবা 6টা, কয়টা, 6টা। কি কি পাওয়া যাবে, একটা s, 3টা p আর 2টা d, অর্থাৎ এখানে SF6 এর সালফারের সংকরণ হইছে sp3d2। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা মুভ অন করি। দেখো পরবর্তী প্রশ্ন কি আছে বলো, বুটেক্সে আসছিল SF4 এর সালফারের সংকরণ বের করব। সেম ভাবে দেখো একই সূত্র, এক্স ফ্যাক্টরের মান বের করব। এক্স ফ্যাক্টর হচ্ছে সংকরিত অরবিটালের সংখ্যা। দেখো
এখানে কেন্দ্রীয় মৌল কি সালফার, সালফারের সর্বশেষ কক্ষপথে জানি ইলেকট্রন কয়টা ভাইয়া 6টা। এটা নিয়ে দ্বিমত পোষণ করার কোনো ওয়ে আছে নাই। এখানে একযোজী মৌল ফ্লোরিন কয়টা আছে জানি 4টা। বিয়োগ কোন ক্যাটায়ন আছে নাই 0, প্লাস কোন নেগেটিভ চার্জ আছে নাই 0, ডিভাইডেড 2, 6 4 10, 10 থেকে 2 দ্বারা ভাগ দিলে কত জানি আসে 5। তাহলে সংকরিত অরবিটাল কয়টা পাবো আমরা 5টা। কি কি পাবো চলো দেখি। একটা S, 3টা P, সাথে পাবো একটা D, অর্থাৎ SF4 এর সালফারের সর্বশেষ কক্ষপথে যে সংকরণটা আমরা পাবো সেটা হচ্ছে sp3d। আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে যাই। দেখো এখানে কি বলা হয়েছে NH2 মাইনাস। এই যৌগ না, এটা আসলে যৌগমূলক। যদি কোনো এরকম একাধিক অ্যাটম পরস্পরের সাথে যুক্ত হয়ে মাইনাস বা প্লাস চার্জ থাকে ওইটাকে বলা হয় যৌগমূলক। কি মূলক? যৌগমূলক। তো এই যৌগমূলকের কেন্দ্রীয় মৌল কে বলতে পারবা? কেন্দ্রীয় মৌল নাইট্রোজেন। কেন? কারণ নাইট্রোজেন সবচেয়ে কম পরিমাণে আছে। তাহলে এখান থেকে আমরা চলো সংকরিত অরবিটাল বের করে নিই। কেন্দ্রীয় মৌল নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা জানি কত? নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 5, যোগ এখানে একযোজী মৌল হাইড্রোজেন কয়টা আছে? 2টা, তাই না? এই যে হাইড্রোজেন 2টা, বিয়োগ ক্যাটায়ন আছে কোন মাথার উপর নাই, তাহলে 0, প্লাস অ্যানায়ন আছে মাথার উপর, হ্যাঁ আছে, মাইনাস চার্জ একটা আছে। তাহলে এখন আমরা এখানে বসায় দিব 1, ডিভাইডেড 2। ক্যালকুলেশন করলে কত আসবে? 5 2 7 আর 8, 8 ভাগ 2 4। এক্স ফ্যাক্টরের মান 4 বের হইলে সংকরিত অরবিটাল কয়টা? 4টা। তাহলে সংকরিত অরবিটাল 4টা হইলে সেটা কি বের হবে আমাদের সংকরণ? একটা S, 3টা P, এটাকে বলা হচ্ছে sp3। আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে মুভ অন করি। চলো দেখো বলা হয়েছে NO2 সম্ভবত এখানে মাইনাস।